বন্ধুরা, প্রায় 5 বছর পর প্রধানমন্ত্রী মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে সাক্ষাৎ হয়েছে। এই সময় সম্পূর্ণ ব্রিক্স সামিট থেকে যে ধরনের ছবি বেরিয়ে আসছে এবং বিশ্বের 3টে শক্তিশালী দেশ রাশিয়া, চীন এবং ভারতের লিডাররা একই সাথে একটা মঞ্চে দাঁড়িয়ে হাসছে। এই ফটোগুলো ইম্পর্টেন্স দেখায় ব্রিক্স সামিটে, আর এই সমস্ত ফটো ওয়েস্টার্ন দেশগুলোর জন্য একটা বড় ঝটকা। এর সাথে এটা একটা পুতিনের কূটনৈতিক জয়, কারণ ভারত এবং চীনের সম্পর্ক কেমন তা আমরা সবাই জানি। কিন্তু এই সম্পূর্ণ সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শি জিনপিং এর মধ্যে পুতিনকে দেখতে পাওয়া যাচ্ছে। এর সাথেই যখন ভারতের এনএসএ স্যার অজিত ডোভাল, এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার রাশিয়া যাত্রায় গিয়েছিলেন, সেই সময় চীনের বিদেশমন্ত্রীও সেখানে মজুদ ছিলেন। আর সেই সময় রাশিয়া, ভারত এবং চীনের মধ্যে যে সমস্ত বিবাদ রয়েছে তাকে সলভ করার চেষ্টা করছিল। রাশিয়া চাইছিল যখন ব্রিক্সের মতো মেন ইভেন্ট অর্গানাইজ করা হবে, সেই সময় এই দুই দেশ যেন একসঙ্গে থাকে এবং এই সংগঠনের ক্ষমতাকে যেন গোটা বিশ্বের সামনে তুলে ধরা যায়। আর এই বিষয়ে রাশিয়াকেও সফল হতে দেখা যাচ্ছে, যেখানে ভারত এবং চীনের মধ্যে যে বর্ডার ইস্যু রয়েছে তাকে নিয়েও এগ্রিমেন্ট সাইন করা হয়েছে। আর ভারতের প্রধানমন্ত্রী এবং শি জিনপিং এর সাক্ষাৎ ব্রিক্স সামিটের সাইড লাইনে হয়েছে। আর অন্যদিকে ইউনাইটেড নেশনের মধ্যে ভেটোকে নিয়েও ভারতের যে দাবি রয়েছে সেটা আরো বেশি মজবুত হয়ে যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে 2-3 দিন আগে এটা বলা হয়েছিল যে ভারতকে ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার করা উচিত। আর সেই সময় দূরে নেই যখন ভারতও ভেটো পাওয়ার পাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চীনকে এ বিষয়ে রাশিয়া রাজি করিয়ে নেবে, কেননা এখন চীনের জন্য ভারতকে ইউনাইটেড নেশনের পার্মানেন্ট সিট পেতে বাধা দেওয়া ক্রমশ মুশকিল হয়ে চলেছে। আর এমন সময় যখন দুই শক্তিশালী দেশ ব্রিক্সের মতো একই সংগঠনকে রিপ্রেজেন্ট করে থাকে, সেক্ষেত্রে এখন যদি ব্রিক্সকে আরো মজবুত করতে হয় তাহলে চীনকে বিশ্বাস অর্জন করাতেই হবে। ওই ইউনাইটেড নেশনে ভারত দ্বারা এইবার পরিবর্তনকে নিয়ে ভরসাযোগ্য চেষ্টা করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন লিডার দ্বারা ইউনাইটেড নেশনের মঞ্চে দাঁড়িয়ে ভারতের পার্মানেন্ট সিটের জন্য দাবিও করা হয়েছে। কিন্তু এখনো ইউনাইটেড নেশনের মধ্যে কোনো প্রকার চেঞ্জ হবে কিনা এই নিয়ে কোন রকম সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি। কিন্তু এখন ব্রিক্স সামিটে এবং এই সামিটের আগেও রাশিয়ার পক্ষ থেকে একটা বড় ক্যাম্পেইন চালানো হচ্ছিল, যেখানে ব্রাজিল, ভারত এবং আফ্রিকাকে ইউনাইটেড নেশনের পার্মানেন্ট সদস্যতা দেওয়ার কথা তোলা হচ্ছিল। আসলে এর পেছনে যে বড় কারণ রয়েছে সেটা হলো ব্রিক্স দেশেতে ভারত, আফ্রিকা এবং ব্রাজিল 3টে দেশই যুক্ত রয়েছে। আর যদি যে ধরনের চেষ্টা রাশিয়া করছে এই অবস্থায় যদি ভারত, আফ্রিকা এবং ব্রাজিল পার্মানেন্ট সদস্যতা পেয়ে যায় তাহলে ব্রিক্সে চেঞ্জেসের আগে যে 5টা দেশ ছিল অর্থাৎ ভারত, রাশিয়া, চায়না, আফ্রিকা এবং ব্রাজিল, এই 5টা দেশের কাছেই ইউএনের মতো পার্মানেন্ট সিট থাকবে। আর ইউনাইটেড নেশনের মধ্যেই দেশগুলো বেশি চলবে। যদি দেখা হয় তাহলে সংযুক্ত রাষ্ট্রের কাছে 5টা স্থায়ী সদস্য রয়েছে, যার মধ্যে চীন এবং রাশিয়াকে সবসময় একই বিষয় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর অন্যদিকে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স একসাথে থাকে, অর্থাৎ পাল্লা এখন ওয়েস্টার্ন দেশের দিকে থাকে। কিন্তু যে চেষ্টা এখন রাশিয়া করছে তা অনুযায়ী যদি চেঞ্জেস করা হয় তাহলে আফ্রিকা, ভারত এবং ব্রাজিল স্থায়ী সদস্য হয়ে যাবে এবং রাশিয়া সমর্থক দেশের পাল্লা ইউনাইটেড নেশনে বেশি ভারী পড়বে। যদিও পশ্চিমী দেশগুলো ভারত এবং আফ্রিকাকে ইউনাইটেড নেশনের পার্মানেন্ট সদস্যতার সমর্থন করে, কিন্তু ব্রাজিলের করে না। এছাড়া ওয়েস্টার্ন দেশ জাপান এবং জার্মানিকেও এতে দেখতে চায়। এই কারণের জন্যই ওয়েস্টার্ন কান্ট্রি নেগোসিয়েশন করবে পার্মানেন্ট সদস্যতাকে নিয়ে। আর হতে পারে এই দল থেকে আফ্রিকা এবং ব্রাজিল, আর অন্য দল থেকে জার্মানি এবং জাপান পার্মানেন্ট মেম্বারশিপ পেয়ে যাবে এবং এই দুই দল ভারতকে সমর্থন তো করেই। আর অন্য দিকে যদি কথা বলা হয় চীনের, তো কেন চীন এখন ভারতের স্থায়ী সদস্যতার সমর্থন করবে? তো বলে রাখি এর পেছনেও বিভিন্ন কারণ রয়েছে। প্রথম হলো গোটা দুনিয়া এখন এই সময় ইউনাইটেড নেশনে পরিবর্তনের কথা বলছে, আর সবচেয়ে বেশি দেশ ভারতকে এই সময় সমর্থন করছে, তাই এখানে চীনের জন্য সমস্যা হয়ে যাবে। এছাড়াও রাশিয়া এবং চীন চায় যে ব্রিক্স সংগঠনের বিস্তার এত বড় লেভেলে হবে যে ন্যাটোর সামনে দাঁড়াতে সক্ষম হয়ে যাবে, যার জন্য চীন, তুর্কি এবং পাকিস্তানের মতো দেশকেও এই সংগঠনে যুক্ত করতে চায়। কিন্তু এটা ভারতের পারমিশন ছাড়া সম্ভব নয়, কারণ যেভাবে ইউনাইটেড নেশনের মধ্যে 5টা পার্মানেন্ট দেশের
পারমিশনের আবশ্যকতা থাকে, ঠিক তেমনি ব্রিক্স সংগঠনেও যে সংস্থাপক দেশ রয়েছে সেই সব দেশের অনুমতির পরেই কোনো নতুন মেম্বারকে অ্যাড করা যেতে পারে। সেই জন্য ভারত এখানে নেগোসিয়েশন করতে পারে চীনের সাথে। এখন আপনি হয়তো ভাবছেন ব্রিক্স সামিটের সময় ইউএনএসসির চর্চা কেন করা হচ্ছে, তো বলে রাখি এর পেছনের কারণ হলো সার্গেই লাভরভের মন্তব্য, যেটা তিনি রিসেন্টলি দিয়েছেন। রাশিয়ার বিদেশমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের দেশ ভারতকে ইউএনের পার্মানেন্ট মেম্বার রূপে দেখতে চায়, আর এটা ইউনাইটেড নেশনের বিস্তার এবং ইউনাইটেড নেশনের জন্য ভালো হবে, আর এর জন্য রাশিয়া যথেষ্ট চেষ্টাও করছে। এছাড়াও তিনি ভারতের সাথে ব্রাজিল এবং আফ্রিকারও নাম নিয়েছেন। এই কারণের জন্যই ব্রিক্স সামিটের সময় ইউনাইটেড নেশনের চর্চা হয়েছিল। অন্যদিকে ইন্টারেস্টিং বিষয় হলো ব্রিক্স সামিটের জন্য ইউনাইটেড নেশনের চিফকেও রাশিয়ার দ্বারা আমন্ত্রণ জানানো হয়েছিল। রাশিয়ার মন্তব্য এবং ভারত ও চীনের কথাবার্তা, বর্ডার এগ্রিমেন্ট এবং ব্রিক্সের বিস্তারের সাথেই ইউএনের চিফের সেখানে উপস্থিত থাকা, এই সবকিছু ইউএনের বিস্তারের চর্চাকে জোর দিচ্ছিল। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনারাও তো চান যে ভারত ভেটো পাওয়ার পাক। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা এবং কট্টরপন্থীদের বড় নেটওয়ার্ক নিয়ে একটা এমন খবর বেরিয়ে এসছে যা আপনাদের হুঁশুড়িয়ে দেবে। 6টা দেশে মাথা গুজে থাকা কট্টরপন্থীরা ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্র করছে। ভারতে চলা একটা তদন্তে এই ভয়াবহ তথ্য সামনে উঠে এসছে। আসলে ভারতে ব্যান্ড সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মানে পিএফআই এর বিরুদ্ধে চলা ইডি তদন্তে নতুন তথ্য বেরিয়ে এসছে। ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডজিয়ার অনুসারে পিএফআই সংগঠনকে 2022-এই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ভিত্তিতে ব্যান করে দেওয়া হয়েছিল। ওই সময় জুলাইতে পিএফআই প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার একটা ব্যর্থ চেষ্টাও করেছিল। এখন জানতে পারা যাচ্ছে যে এই সংগঠনের সিঙ্গাপুর এবং 5টা উপকূলীয় দেশে অন্ততপক্ষে 13,000 সদস্য রয়েছে। এই সংগঠন সিঙ্গাপুর ছাড়া কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং ইউএইতে অ্যাক্টিভ রয়েছে। এই দেশগুলোতে পিএফআই অজ্ঞাত ডোনারদের থেকে অধিকাংশ ক্যাশ পাচ্ছে। উদ্ধৃতর মাধ্যমে এই ক্যাশ ভারতে পাঠানো হচ্ছে। তদন্তে জানতে পারা গেছে যে এই ক্যাশ ট্রাস্ট এবং সম্বন্ধীয় সংস্থার 29টা ব্যাংকের খাতায় জমা করে দেওয়া হয়। আপনাদের মনে করিয়ে দিই, পিএফআই জুলাই 2022-এ প্রধানমন্ত্রী মোদীর পাটনা র্যালিতে হামলার প্ল্যান বানিয়েছিল, কিন্তু 11ই জুলাইতেই পাটনার ফুলবাড়ি শরীফে পিএফআই দুজনকে ধরে ফেলা হয় এবং ওই দুজনের কাছে ইন্ডিয়া 2047 নামের একটা বুকলেট পাওয়া গেছিল। ওই বুকলেটে 2047-এর মধ্যে ভারতকে একটা মুসলিম দেশ বানানোর জঙ্গিবাদী ব্লু প্রিন্ট ছিল। অতবাক করা বিষয় দেখুন, অক্টোবর 2013-তেও পাটনারই গান্ধী ময়দানে নরেন্দ্র মোদীর নির্বাচনী র্যালিতে একটা জঙ্গি হামলা হয়েছিল। ওই সময় ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে সংযুক্ত জিহাদি জঙ্গিরা র্যালিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। মানে পিএফআই হোক বা ইন্ডিয়ান মুজাহিদ্দিন, এই দুই সংগঠনই প্রধানমন্ত্রী মোদীর পেছনে হাত ধুয়ে পড়ে আছে। এখন পিএফআই এর বিরুদ্ধে তদন্ত করা সুরক্ষা এজেন্সি ভিন্ন ভিন্ন জায়গায় পিএফআই এর অনেক মানুষকে ধরেছিল, যাদের ইন্টারোগেশনের পর এখন জানতে পারা গেছে যে পিএফআই নেটওয়ার্ক কতটা ভয়ানক এবং বড়। শাহিনবাগ হোক বা নাগরিকত্ব আইনের দরুন দিল্লি এবং উত্তর প্রদেশে হওয়া বিদ্রোহ, পিএফআই সবেতেই সামিল ছিল। পিএফআই এর হাজারো কট্টরপন্থী ভিন্ন ভিন্ন দেশে বসে ভারতকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে। ইডির তরফ থেকে তৈরি করা ডজিয়ার থেকে জানতে পারা গেছে যে পিএফআই এর সহস্র তালিকাভুক্ত সদস্য রয়েছে। ভারতে পিএফআই কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, জম্মু কাশ্মীর এবং মণিপুর থেকে কাজ করছে। ইডি তদন্তে পিএফআই এর বিরুদ্ধে মাথা খারাপ অ্যাকশনের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনাদের কি মতামত তার নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।